শুভেচ্ছা বাঙালিয়ানার সামনে সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ক্ষেত্র তৈরি করছে বাংলাদেশ। ছাত্রলীগের ভয়ঙ্কর সব অপকর্ম শিবিরের অনুপ্রবেশকারীরাই পরিকল্পিতভাবে হেলমেট বাহিনী সেজে করত আর ছাত্রলীগের উপর দোষ চাপাত। আব্দুল কাদেরের স্ট্যাটাস ঘিরে প্রশ্ন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ডেভিড বার্গম্যান। ট্রাইব্যুনালের সাক্ষী জানালেন শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিফ নির্দেশ দিয়েছিলেন। খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে থাকা দেশের বৈশ্বিক তালিকায় চতুর্থ বাংলাদেশ। এক বছরে আন্তর্জাতিক পরিসরে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস। অটোরিকশা চলাচলে নীতিমালা আসছে। যে কোনো সময় জুলাই সনদের স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। চাঁদার টাকা ভাগ করে নিতেন সমন্বয়ক রিয়াদ ও অপু। চট্টগ্রাম ক্লাবের সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার। উজানের ঢলে বিপজ্জনকভাবে বাড়ছে তিস্তার পানি। চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া এনএসআই সদস্য আটক। জেরুজালেমে প্রার্থনার পর নগরের পবিত্র স্থানগুলো দখল করে নেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। রাখাইনের শহরগুলোতে নিরাপত্তার কাজ করছে চীনের প্রাইভেট আর্মি। এবারে বিস্তারিত। পাল্টা শুল্কের ঘোষিত হার ৩৫ থেকে ২০% নামিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বিষয়ে ছাড় দিতে যাচ্ছে বাংলাদেশ। শুল্ক, বাণিজ্য, বিনিয়োগ, মেধা সম্পদ, আমদানি, সেবা খাত, পরিবেশ ও শ্রম অধিকার ইত্যাদি বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দিতে রাজি হওয়ার কারণেই বাংলাদেশের ওপর পাল্টা শুল্কের হার কমিয়ে ২০% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি করবে সেগুলোর ওপর আমদানি শুল্ক সিডি, সম্পূরক শুল্ক এসডি এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক আরডি কমাবে বাংলাদেশ। তবে এ ব্যাপারে কিছু আইন সংশোধন করতে হবে। কিছু খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর বাংলাদেশের যে নিষেধাজ্ঞা রয়েছে তা বাংলাদেশ বাদ দেবে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য, বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াবে বাংলাদেশ এবং জ্বালানি তেল ও ভোজ্য তেল, গম ও তুলা আমদানি বাড়ানো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করা হবে। চিকিৎসা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ যে অনুমোদন দেবে তা বাংলাদেশ মেনে নেবে। যুক্তরাষ্ট্রের দুগ্ধ নিরাপত্তা ব্যবস্থা এবং মাংস ও পোল্ট্রি, প্রক্রিয়াজাতকৃত মাংস ও ডিমজাত পণ্য আমদানির ক্ষেত্রে স্বীকৃতি এবং দেশটির গরু, ভেড়া বা ছাগলের দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ এবং দুর্নীতি বিরোধী প্রকল্প এবং বন ব্যবস্থাপনা পরিকল্পনার কথা অনলাইনে প্রকাশ করা হবে। ডাব্লিউটিওর মৎস্য ভর্তুকি চুক্তি মেনে চলবে বাংলাদেশ। অবৈধ মাছ ধরায় ভর্তুকি দেবে না এবং দীর্ঘমেয়াদে সামুদ্রিক মাছ সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নীতিমালায় যুক্তরাষ্ট্র সরকারের মতামত বিবেচনায় নেয়া, সাইবার নিরাপত্তা আইনের আওতায় মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করা এবং ২০২১ সালের সোশ্যাল মিডিয়া ও ওভার দ্য টপ ওটিটি আইন সংশোধন বা বাতিল করার প্রতিশ্রুতিও দেয় বাংলাদেশ। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের অভিযোগ করেছেন, ছাত্রলীগের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের সাথে যুক্ত ছিল এমন কয়েকজনকে ছাড় দেওয়ার জন্য তদবির করেছেন বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম। জুলাই আন্দোলনে ৯ দফার ঘোষকের এক স্ট্যাটাসের পর প্রশ্ন উঠেছে, ছাত্রলীগের ভয়ঙ্কর সব অপকর্ম শিবিরের অনুপ্রবেশকারীরাই পরিকল্পিতভাবে হেলমেট বাহিনী সেজে করত আর ছাত্রলীগের উপর দোষ চাপাত কিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িত বিভিন্ন হলের বেশ কয়েকজনকে ছাত্র শিবির সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করেছেন তিনি। ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, শিবির হয়ে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য উগ্রবাদী। কাদের ফেসবুক পোস্টে লিখেছেন, ২০২৩ সালের ২২ জানুয়ারি রাতে বিজয় ৭১ হলের শাহরিয়ার নামের ১৯-২০ সেশনের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে নেতৃত্ব ছিলেন মাজিদুর রহমান নামের একজন, যিনি আমার পাশের এলাকার। একই মাদ্রাসায় পড়ার সুবাদে জানতাম তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এসে বনে গেলেন ভয়ঙ্কর নিপীড়ক, নির্যাতক।
ছাত্রলীগের ঢাবি শাখার সর্বশেষ কমিটির দপ্তর সম্পাদক 17-18 সেশনের মুসাদ্দিক বিল্লাহ আমার জেলার, যার পরিবার জামাত, যিনি শিবিরের সাথে ছিলেন, কিন্তু পদ পদবীর জন্য তিনি হয়ে গেলেন কট্টর ছাত্রলীগ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। তার অনুপস্থিতিতে গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই বিচার শুরু হয়। এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি বহু বছর ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর বিচার বিভাগ ও বাংলাদেশ নিয়ে লিখে আসছেন। পোস্টে ডেভিড বার্গম্যান দুই আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বিষয়ে মন্তব্য করেছেন। ট্রাইব্যুনালের শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও আইনজীবী। এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে। আত্মপক্ষ সমর্থনে প্রস্তুতির সময় নিয়ে আলোচনা করে তিনি লিখেছেন, 5 সপ্তাহ সময়ের মধ্যে কোনো আইনজীবীর পক্ষে উভয় মক্কেলের জন্য যথাযথ আত্মপক্ষ সমর্থনের কৌশল তৈরির জন্য প্রয়োজনীয় গবেষণা ও অন্যান্য কাজ করা অসম্ভব। এছাড়াও বার্গম্যান সাক্ষ্যের বৈপরীত্য নিয়ে প্রসিকিউশনের জেরা বন্ধ বিষয়ে বলেছেন, আসামি পক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষীরা যা বলেছেন এবং আদালতে যা বলছেন দুটির মধ্যে বৈপরীত্যের ভিত্তিতে জেরা করার সুযোগ পান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। আল ইমরান এই নির্দেশ শুনেছেন বলে তিনি জানান। ইমরান বলেন, গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। 26 অথবা 27 জুলাই সকাল 9টা থেকে 10টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান। এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান। তিনি বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পরে আরো 4 থেকে 5 জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যান, যা আমি শুনতে পাই। অবশ্য চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যান্সেট বলছে, নো ট্রিটমেন্ট নো রিলিজের চিকিৎসা শাস্ত্রের সুনির্দিষ্ট অর্থ রয়েছে। এর অর্থ হলো চিকিৎসা শেষ হওয়ার আগে কাউকে রিলিজ বা ছাড়পত্র দেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ হয়েই তাকে ছাড়পত্র দিতে হবে। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ 5 দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025-এ এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের 5টি সংস্থা FAO, ইফাদ, WFP, HW ও ইউনিসেফ মিলে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 53টি খাদ্য সংকট পীড়িত দেশ ও অঞ্চলে প্রায় 29 কোটি 50 লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর দেয়া গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস শীর্ষক পৃথক একটি প্রতিবেদনেও একই দাবি করা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে প্রকাশিত 2টি প্রতিবেদন অনুসারে শুধু খাদ্য নিরাপত্তার সংকটেই নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে। এখনও দেশের 7 কোটি 71 লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না। দেশের 10% বেশিরভাগ মানুষ অপুষ্টির শিকার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 1 বছরে তাদের নেয়া বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে যে বিষয়টি আন্তর্জাতিক স্তরে সম্ভবত সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে সেটি হলো বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার ইস্যু। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার আন্দোলনের সাথে যুক্ত সংস্থা CPJ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট গত 1 আগস্ট প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে এই পরিস্থিতির কঠোর সমালোচনা করেছে। গত বছরের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 4 মে উপলক্ষে ঢাকায় জাতিসংঘের সংস্থা ইউনেস্কো আয়োজিত একটি অনুষ্ঠানে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করা হয়। ইউনেস্কো তাদের প্রতিবেদনে উল্লেখ করে ক্রমবর্ধমান স্পন্সরশিপ,
সাংবাদিকদের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ, আইনি হুমকি, নিউজরুমে লিঙ্গ বৈষম্য, সাংবাদিকদের উপর অপরাধ করেও পার পেয়ে যাওয়া, এ ধরনের বিষয়গুলো সত্যিই উদ্বেগের। এই খাতে সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে প্রকাশিত অপর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রথম 8 মাসে বাংলাদেশে অন্তত 640 জন সাংবাদিককে টার্গেট করা হয়েছে। 182 জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা আনা হয়েছে। 206 জন সহিংসতার সম্মুখীন হয়েছেন এবং 85 জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। দেশে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে কঠোর নীতিমালা আসছে। ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক নিয়মের মধ্যে আনতে বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025 এর খসড়া করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। খসড়া নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কাছ থেকে ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলকভাবে নিতে হবে। মহাসড়ক বাদে নির্ধারিত রুটে চলতে পারবে এসব যানবাহন। যাত্রাপথের ভাড়া নির্ধারণ করবে বিআরটিএ এবং 1 বছরের মধ্যে সব অটোরিকশাকে নিরাপদ মডেলে রূপান্তর করতে হবে। মধ্যম গতির অটোরিকশার সর্বোচ্চ গতি ঘন্টায় 50 কিলোমিটার এবং ধীর গতির জন্য 30 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে 30 তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। আজ সোমবার গুলশানে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মানিক পি অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত বিএনপি এখনো পায়নি বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। গত 27 জুলাই ঢাকার গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি আব্দুর রাজ্জাক রিয়াজ 7 দিনের রিমান্ড শেষে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে নিজের চাঁদাবাজির ঘটনায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছেন, আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারিনি। প্রাথমিকভাবে চাঁদা 10 লাখ টাকার রিয়াদ ও জানে আলম অপু সমান ভাগে ভাগ করে নেন বলে জবানবন্দিতে জানান রিয়াদ। আদালত সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রিয়াদ সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। সে সময় রিয়াদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ বীর প্রতীক এর মরদেহ উদ্ধার করা হয়েছে। হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। 77 বছর বয়সী হারুনুর রশিদ 2000 সালের ডিসেম্বর থেকে 2002 সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলার হাজিরা দিতে তিনি রোববার বিকেলে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের 308 নম্বর কক্ষে তিনি উঠেছিলেন। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ 26টি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। বন্যা পরিস্থিতির শঙ্কায় পড়েছে নদীপাড়ের মানুষ। সোমবার রাত 12টা পর্যন্ত তিস্তার পানি লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে ছিল, তবে রাত 12টার পর পানি কমতে থাকে। সোমবার সকাল 6টায় 10 সেন্টিমিটার কমে তা বিপদসীমার 5 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে 2 জেলার সব নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদামে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে 5 লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এনএসআই এর এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। রবিবার 3 আগস্ট রাতে স্থানীয় এনএসআই সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে। পরে তাকে গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলো দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। রবিবার 3 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এমন হুঁশিয়ারি দিয়ে লেখেন, সেকেন্ড টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম প্রাচীর এবং টেম্পল মাউন্ট এখন আবার ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্বের অধীনে। আমরা জেরুজালেমে আমাদের দখল এবং সার্বভৌমত্ব আরও জোরদার করব। এর আগে ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র উপবাস দিবস তিশা ব'আভ উপলক্ষে পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন কাটজ।
কাটোজ জানান, তিনি গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি, ইসরায়েলি জনগণের শান্তি, নিরাপত্তা বাহিনীর সুস্থতা এবং হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। আরাকান আর্মির দখলে থাকা মিয়ানমারের রাখাইন রাজ্যের কৌশলগত শহর কিয়াকফিউ বঙ্গোপসাগর তীরবর্তী এই গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের আকাশে প্রায় সবসময় ঘুরতে থাকে চীনা ড্রোন। বিদ্রোহী আরাকান আর্মির অবস্থান মাত্র 5 কিলোমিটার দূরে। তবে এ পুরো পরিস্থিতিতে চীনের রাষ্ট্রীয় সেনাবাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। আছে একদল বেসরকারি চীনা মিলিশিয়া বাহিনী যারা পাহারার দায়িত্বে নিয়োজিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়াকফিউতে 50 থেকে 100 অতিরিক্ত চীনা প্রাইভেট সিকিউরিটি সদস্যের আগমন ঘটে। তাদের দায়িত্বে বলা হয়েছিল অবকাঠামোগত স্থাপনার নিরাপত্তা, কিন্তু বাস্তবে তাদের ভূমিকা শুধু পাহারায় সীমাবদ্ধ থাকেনি। অভিযোগ উঠেছে তারা ড্রোন অপারেশন পরিচালনা সহ কখনো কখনো স্নাইপারও ব্যবহার করেছে বিদ্রোহী লক্ষ্যবস্তুতে। বিশ্লেষকরা বলছেন এটি নিরাপত্তা রক্ষার নিছক ভূমিকাকে ছাড়িয়ে সরাসরি সংঘাতের সক্রিয় অংশগ্রহণ। মিয়ানমারের মতো সংঘাত বিধ্বস্ত দেশে চীনের এই নতুন ধরনের ভূমিকাকে অনেকেই বলছেন কৌশলগত নীরব হস্তক্ষেপ। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।